বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন হলন্ত যোগ ধন হলন্ত। সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফকে বোঝালেও প্রকৃত অর্থে অক্ষর বা বর্ণ পরস্পরের প্রতিশব্দ ও সমর্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাকযন্ত্রের অল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষু গ্রাহ্য লিখিত রূপ, যা ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে সিলেবল বলে অভিহিত করে থাকি তাই হচ্ছে অক্ষর। প্রকৃতপক্ষে উদাহরণস্বরূপ ইংরেজি ইনসিডেন্ট এই 3টি সিলেবল আছে এবং 3টি সিলেবলই হচ্ছে অক্ষর, কিন্তু আলাদাভাবে ইনসিডেন্ট এগুলো অক্ষর নয়, এগুলো বর্ণ বা হরফ। তদ্রূপ বাংলা বন্ধন শব্দেও বন্ধন এর 2টি অক্ষর, কিন্তু বনযুক্ত ধন এগুলো অক্ষর নয়, এগুলো বর্ণ বা হরফ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। ঋ, খ, গ মূর্ধন্য, থ, ধ, প তালব্য এবং মাত্রাহীন বর্ণ 10টি। এ, ঐ, ও, ঔ, ইঙে, উঙো, হসন্ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ হচ্ছে বর্গজ যোগ ইঙে। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ হচ্ছে বর্গজ যোগ ইঙে। এছাড়াও এ যুক্ত শব্দ দ্বারা গঠিত শব্দ হলো জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? প্রত্যয় যোগে গঠিত হয়নি হচ্ছে শুভেচ্ছা হচ্ছে প্রত্যয় যোগে গঠিত হয়নি। শুভেচ্ছা শব্দটি সন্ধি সাধিত শব্দ, অকার কিংবা আকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়ে থাকে, যেমন অযোগ হ্রস্বই এ, শুভযুক্ত ইচ্ছা, শুভেচ্ছা, তনুযুক্ত দীর্ঘই তন্নি, প্রত্যয় বা প্রত্যয় সন্ধি উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ, সভাযুক্ত সদ, ফলবান, ফলযুক্ত বান প্রত্যয় যোগে গঠিত শব্দ, এবং সে অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে খ। বহুব্রীহি সমাসবদ্ধ শব্দ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ শব্দ হচ্ছে অনমনীয়। বহুব্রীহি সমাসবদ্ধ শব্দ হচ্ছে অনমনীয়। জন দ্বারা শ্রুতি, জনশ্রুতি। তৃতীয়া তৎপুরুষ, তপের নিমিত্তে বন, তপবন। চতুর্থী তৎপুরুষ, খাস যে মহল, খাস মহল। কর্মধারায় নেই মন যার, অনমনীয়। নয় বহুব্রীহি সমাস, সুতরাং সঠিক উত্তর হচ্ছে খ। নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ হচ্ছে কি গাম্ভীর্য। জাত বিশেষণ শব্দটির অর্থ জন্মেছে এমন গৈরিক বিশেষণবাচক শব্দটির অর্থ হচ্ছে কি গিরি, মাটির বর্ণ বিশিষ্ট, উদ্যত। বিশেষণবাচক শব্দটির অর্থ যার স্বভাবের বিনয়ের অভাব, এবং গাম্ভীর্য বিশেষ্যবাচক শব্দটির অর্থ হচ্ছে গম্ভীরতা বা গম্ভীরভাব, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ। নিচের কোন শব্দের নত্ব বিধান অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? মূর্ধন্যের ব্যবহার হয়েছে কিভাবে? মূর্ধন্যের ব্যবহার হয়েছে যেমন হচ্ছে প্রবণ, কল্যাণ, নিকন ও বিপণী শব্দগুলো মূর্ধন্য এর স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে। অন্যদিকে প্র, পরি, নির এর 3টি উপসর্গের পর প বর্গের 5টি প, ফ, ব, ভ, ম বর্ণ থাকলে তারপরে দন্তন্য ধ্বনি থাকলে তা মূর্ধন্য হয়, যেমন হচ্ছে কি প্রবণ, প্রমাণ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হচ্ছে খ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় হচ্ছে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। না সূচক বাক্যে না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি নয়ার্থক অব্যয় ব্যবহার করতে হবে। না বাচক ক্রিয়া ও না বাচক শব্দ বা না বাচক অব্যয় মিলে বাক্যে 2 বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটির নেতিবাচক রূপ হচ্ছে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নাল অ্যান্ড ভয়েড বাংলা পরিভাষা কি? নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। অন্য অপশনগুলোর মধ্যে হচ্ছে পালাবদলের ইংরেজি পরিভাষা বাই টার্নস। মামুলি এর অর্থ হচ্ছে ট্রাফলিং, এবং নিরপেক্ষ এর মানে হচ্ছে নিউট্রাল। বিষাদ সিন্ধু একটি কেমন গ্রন্থ? বিষাদ সিন্ধু একটি হচ্ছে ইতিহাস আশ্রয়ী গ্রন্থ। বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস, এবং এটি তার অমর সৃষ্টি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মরিয়ার
একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হাসান হোসেনের করুণ মৃত্যু বিষাদ সিন্ধু গ্রন্থের মূল বিষয়। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে 1760 সালে মৃত্যুবরণ করেন। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর 1760 সালে মৃত্যুবরণ করেন এবং তিনি 1712 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবি প্রতিভা শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। বাংলা সাহিত্যের প্রথম চরিত্র ঈশ্বরী পাটনির করা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি তার কবি প্রতিভার প্রকাশ পাওয়া যায়। তোহফা কাব্যটি কে রচনা করেন? তোহফা কাব্যটি রচনা করেন হচ্ছে আলাওল। তোহফা কাব্যটি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন এবং তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি সিকান্দার নামা, সইফুল মুলক বদিউজ্জামান। মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজীর শ্রেষ্ঠ রচনা হচ্ছে মতি ময়না ও লোর চন্দ্রানী। মাগন ঠাকুরের রচনা হিসেবে চন্দ্রাবতী কাব্যের উল্লেখ পাওয়া যায় এবং মধ্যযুগের রোম্যান্টিক কাব্য প্রণয়নের কবি হিসেবে সাবির ঈদ খান কালিকা মঙ্গল কাব্যধারার বিদ্যাসুন্দর কাহিনীর অন্যতম কবিরূপে স্বীয় কৃতিত্ব প্রদর্শন করেছেন। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচনা? এটা হচ্ছে কি কবিগান। কি জাতীয় সাহিত্যের রচয়িতা? এটা হচ্ছে কবিগান। অ্যান্টনি ফিরিঙ্গি কবিগান রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের সুবিশাল পরিসরে শেষ পর্যায়ে কবিগানের উদ্ভব ঘটেছিল। তখন মুসলমানরা পুঁথি সাহিত্য এবং হিন্দুরা কবিগান রচনায় মনোনিবেশ করেছিলেন এবং পুঁথি সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হচ্ছে ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। আর কবিওয়ালদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হচ্ছে গোজলা গুই, হরু গুই, নিতাই বৈরাগী ও অ্যান্টনি ফিরিঙ্গি। লৌকিক অলৌকিক কাহিনী নিয়ে বাংলা ভাষায় যে সকল সাহিত্য রচিত হয়েছে তাকে বলা হয় নাট সাহিত্য। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমলীলা নিয়ে বাংলা ভাষায় এবং ব্রজবুলিতে এক বিশালাকায় সাহিত্য রচিত হয়েছে এবং রাধাকৃষ্ণের সেই প্রণয় লীলায় কাহিনী নিয়ে রচিত পদগুলোকে সংক্ষেপে বৈষ্ণব পদসাহিত্য বলা হয়ে থাকে। রাজা প্রতাপাদিত্য চরিত্রের প্রণেতা হচ্ছে রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থে রাজা প্রতাপাদিত্য সম্পর্কে জ্ঞাত কাহিনীগুলোর বর্ণনা প্রদান করা হয়েছে এবং ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ উইলিয়াম কেরি রচিত বিখ্যাত গ্রন্থ কথোপকথন এবং গোলকনাথ শর্মার হিতোপদেশ ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসেবে মুদ্রিত ও প্রকাশিত হয়ে থাকে এবং হরপ্রসাদ রায়ের অনুদিত গ্রন্থ হচ্ছে কি পুরুষ পরীক্ষা ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? এটা হচ্ছে কি জ্ঞান অন্বেষণ। ইয়াং বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারা পুপুষ্ট বাঙালি যুবকদের বোঝাতো এবং মিশনারিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়াং বেঙ্গল গোষ্ঠী মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত হয়েছিল এবং ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে জ্ঞান অন্বেষণ পত্রিকাটি প্রকাশিত হয় 1831 সাল থেকে 1844 সাল পর্যন্ত। বঙ্গদূত নীলমণি হালদারের সম্পাদনায় 1929 সালে প্রকাশিত হয় এবং সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় 1831 সালে প্রকাশিত হয়ে থাকে। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। জ্ঞানাঙ্কুর 1802 সালে শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় প্রকাশিত হয়ে থাকে এবং হরিনাথ মজুমদারের সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। হরিনাথ মজুমদারের সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা 1863 সালে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়ে থাকে, যা পরবর্তীতে পাক্ষিক ও সর্বশেষ সাপ্তাহিক রূপে সাপ্তাহিকে পরিণত হয়ে থাকে এবং 1873 সালে কুষ্টিয়া কুমারখালী গ্রামে এই পত্রিকার নিজস্ব ছাপাখানা স্থাপিত হয়। ছাপাখানা প্রতিষ্ঠিত হয়ে থাকে। নিচে কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? এটা হচ্ছে চারিয়ারি কথা প্রমোদ চৌধুরী রচিত গল্পগ্রন্থ এবং পালামা ও সন্দীপ চন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলী রচিত ভ্রমণ কাহিনী এবং দৃষ্টিপাত যাযাবর রচিত ভ্রমণ কাহিনী। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজের চিত্র প্রাধান্য সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সেটা হলো সীতারাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সর্বশেষ উপন্যাস। সীতারাম একটি ঐতিহাসিক চরিত্র। এ উপন্যাসে ঐতিহাসিক কিছু ঘটনাও রয়েছে এবং ক্ষুদ্র সামন্ত রাজ্যের
উত্থান-পতনের ইতিহাস, পারিবারিক জীবনের সমস্যা এবং বিপর্যস্ত ব্যক্তি চরিত্রের সমাবেশ ঘটেছে এই উপন্যাসে। গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে হচ্ছে পদ্মনদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য পেয়েছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে এটা হচ্ছে ঘরে বাইরে থেকে আসে নিখিলেশ বিমলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র হচ্ছে নিখিলেশ বিমলা। স্বদেশী আন্দোলনের পটভূমিকা রচিত এই উপন্যাসে একদিকে যেমন প্রেম, জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা পাওয়া যায়, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী ও পুরুষের সম্পর্ক, বিশেষত পরস্পরের আকর্ষণ বিকর্ষণের বিশ্লেষণ। বিহারী বিনোদিনী, মধুসূদন কুমুদিনী, অমিত লাবণ্য যথাক্রমে চোখের বালির যে নায়ক নায়িকা সেটা হচ্ছে বিহারী বিনোদিনী। যোগাযোগে হচ্ছে মধুসূদন কুমুদিনী। শেষের কবিতাতে হচ্ছে অমিত লাবণ্য হচ্ছে এইসব উপন্যাসের চরিত্র। তারপরে হচ্ছে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে কুহেলিকা। কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এই উপন্যাসের রাজনৈতিক প্রাসঙ্গ হিসেবে ওই স্বদেশী আন্দোলনে সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে। এটি তার রচিত তৃতীয় এবং সর্বশেষ উপন্যাস। এবং রিক্তের বেদনা কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ। আলেয়ার তার রচিত নাটক এবং সর্বহারা তারই রচিত কাব্যগ্রন্থ। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? এটা হচ্ছে বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট 11টি পত্র আছে এবং এ কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত করেছেন। এবং ব্রজাঙ্গনা হচ্ছে মধুসূদন দত্ত রচিত রাধাকৃষ্ণ বিষয়ক গীতি কাব্য। এবং হিমালয় হচ্ছে জলধর সেন রচিত ভ্রমণ কাহিনী। আর বিলাতের পত্র ভ্রমণ কাহিনী রচিত হচ্ছে গিরিশচন্দ্র বসু। তারপরে একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? এটা হচ্ছে সোনাতরী কবিতার চরণ। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনাতরী কবিতার চরণ। এবং সোনাতরী কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে সোনাতরী। অন্যদিকে মানসী, চিত্রা ও বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ সোনাতরী। এছাড়া হচ্ছে কি মানসী, চিত্রা ও বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? এটা লেখা হচ্ছে আবু জাফর উবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আবু জাফর উবায়দুল্লাহ রচিত। আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। এ কবিতায় কবি ইতিহাস ঐতিহ্যবোধ, কবিতা, দেশ, মাটি, মানুষ ও স্বদেশী প্রেম, আবার মানবধারা ধারাবাহিকতার প্রতি, সুন্দরের প্রতি, শুভ কল্যাণের প্রতি, কল্যাণ ও সাধনার প্রতি এবং সর্বোপরি জীবনের প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। এবং শামসুর রহমান রচিত বিখ্যাত কবিতা হচ্ছে স্বাধীনতা তুমি আসবে বলে হে স্বাধীনতা। আল মাহমুদ রচিত বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন। আবুল ফজল কথাসাহিত্যিক হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন এবং তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে চৌচির গল্প, মাটির পৃথিবী। কোনটি শওকত ওসমানের রচনা নয়? এটা হচ্ছে ভেজাল। চৌর সন্ধি, কৃতদাসের হাসি ও বনি আদম শওকত ওসমান রচিত উপন্যাস। অন্যদিকে ভেজাল সুকান্ত ভট্টাচার্য রচিত বিখ্যাত নাটক। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার। রিফিউট মানে কি মতামত ও বিকৃতি খণ্ডন করা। শব্দটি ভার বলে এবং এর পূর্বে প্রিপোজিশন বসে না, তাই বাক্যটিকে অর্থবোধক করছে না। তবে শব্দটি যদি রিফিউট না হয়ে রিপুট হতো তাহলে শূন্যস্থানে অফ ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়ে থাকে এবং সেক্ষেত্রে বাক্যটির অর্থ হয় অধ্যাপক রাজ্জাক ছিলেন একজন খ্যাতিসম্পন্ন পণ্ডিত বা বিদ্বান লোক। ডেভিড কপারফিল্ড ইজ ডেভিড কপারফিল্ড হচ্ছে ভিক্টোরিয়ান নোবেল। ডেভিড কপারফিল্ড ইজ এ ভিক্টোরিয়ান নোবেল। চার্লস ডিকেন্সের জন্ম হচ্ছে কত সালে? 1812 সালে এবং মৃত্যু হচ্ছে 1870 সালের। বিখ্যাত কিছু উপন্যাসের মধ্যে ডেভিড কপারফিল্ড টেলস অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশনস, দ্য পিকউইকস পেপার ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি ভিক্টোরিয়ান এজ বলতে 1832 থেকে 1901 সালকে বোঝায়। যুগের একজন বিখ্যাত নোবেলিস্ট ছিলেন। এলিজি রিটেন ইন এ কান্ট্রি, ক্রাইসওয়ার্ড ইজ রিটেন
কান্ট্রি ক্রাইস হোয়াট ইজ রিটেন বাই থমাস গ্রে। এলিজি রিটেন ইন এ কান্ট্রি ক্রাইস ইয়ার্ড কবিতাটি থমাস গ্রে রচিত একটি বিখ্যাত এলিজি বা শোকগাথা। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। গুড অ্যাট মানে কি দক্ষ হওয়া, কেউ কোনো কিছুতে বা কোনো বিষয়ে দক্ষ বোঝাতে গুডের পরে অ্যাড প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে। শেক্সপিয়ার্স মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল কমেডি। শেক্সপিয়ারের বিখ্যাত কমেডিগুলোর মধ্যে মেজার ফর মেজার অন্যতম। তার আরও কিছু বিখ্যাত কমেডিগুলোর মধ্যে আছে কি যে 12th নাইট, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, দ্য কমেডি অফ হিরোস, দ্য মিডনাইট সামার্স ড্রিম ইত্যাদি। তার বিখ্যাত ট্র্যাজেডিগুলো হলো হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, ম্যাকবেথ, রোমিও জুলিয়েট ইত্যাদি। টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য টিচার সেড আর্থ মুভস রাউন্ড দ্য সান। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে, দ্বারা প্রকাশ করা হয়ে থাকে বলে শূন্যস্থানে ভার্বটি কী হবে? মুভস হবে। দ্য রোম্যান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগ্যান উইথ দ্য পাবলিকেশন অফ প্রেফারেন্স টু দ্য লিরিক্যাল ব্যালেটসের প্রকাশনের মধ্য দিয়ে রোম্যান্টিক এজের যাত্রা শুরু হয় এবং এস.টি. কলেরাইট এবং ডব্লিউ ওয়ার্ডসওয়ার্থ সম্মিলিতভাবে 1798 সালে এটি প্রকাশ করেন। ইন ইংলিশ গ্রামার সিনট্যাক্স ডিলস উইথ দ্য ফরমেশন অফ দ্য সেন্টেন্স। দ্য লিঙ্গুইস্টিক্স বা ভাষাবিজ্ঞানে মরফোলজি শব্দের গঠন নিয়ে ইথাইমোলজি শব্দের উৎপত্তি বা গঠন নিয়ে, সিনট্যাক্স বাক্যের গঠন নিয়ে এবং সিম্যান্টিক্সের অর্থ হচ্ছে কি শব্দ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ রিটেন বাই থমাস হার্ডি? দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। দ্য ভিক্টোরিয়ান এজ এর অন্যতম প্রধান উপন্যাসিক হচ্ছে থমাস হার্ডি। রচিত উপন্যাসগুলো হচ্ছে দ্য রিটার্ন অফ নেটিভস, ট্রেস অফ দ্য ডি উরভার ভিলিস, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড, আন্ডার দ্য গ্রিনউড ট্রিজ ইত্যাদি। আর ভ্যানিটি ফেয়ার, প্রাইড অ্যান্ড প্রিজাস্টিস, অলিভার টুইস্ট লিখেছেন যথাক্রমে উইলিয়াম মেকপেস, থেঙ্কেরি ইন অস্টিন এবং চার্লস ডিকেন্স। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। ইনসিস্ট ওয়ান ডুইং হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, যা কোনো কিছুর ওপর বা কারো কোনো কিছুর ওপরে জোর করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। দ্য ইডিয়ম স্টিপস ইন টাইম সেভস নাইন মিনস হচ্ছে টাইমলি অ্যাকশান। একটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে সময়ের 1 পর, অসময়ের 10 পর। এর দ্বারা সময়ের মতো কাজ করা বা টাইমলি অ্যাকশানকে বোঝানো হয়ে থাকে। ফ্রেইলিটি দ্য নেম ইজ ওম্যান ইজ এ ফেমাস ডায়ালগ ফ্রম শেক্সপিয়ারের বিখ্যাত ডায়ালগ এটা। কমেডি ট্র্যাজেডি শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া হয়েছে এবং এটি হ্যামলেটের প্রথম সলিকিউর অংশবিশেষ। দ্য পোয়েম হচ্ছে সলিটারি র্যাপার ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য সলিটারি র্যাপার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত ব্যালেড। দ্য মার্চেন্টস অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ জিউ। শার্লক নামে একজন জুইস মার্চেন্ট বা মানি লেন্ডারের ওপর ভিত্তি করে শেক্সপিয়ার দ্য মার্চেন্টস অফ ভেনিস কমেডিটি লেখেন। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ? ফর ইনিশিয়েটিভ? অ্যাপেথি। ইনিশিয়েটিভের অর্থ হচ্ছে কি পরিকল্পনা, উদ্যোগ, প্রারম্ভ। অপশনগুলোর মধ্যে অ্যাপেথির অর্থ হচ্ছে অনীহা, অনাগ্রহ।
ইন্ডোলেন্স মানে কি অচলতা। অচলতা। এন্টারপ্রাইজের অর্থ হচ্ছে কি প্রারম্ভ, উদ্যোগ, এবং অ্যাক্টিভিটির অর্থ হচ্ছে কার্যকারিতা, স্বকীয়তা। ইনিশিয়েটিভের অ্যান্টোনিম হিসেবে অ্যাপেথি ও ইন্ডোলেন্স হতে পারে, তবে অ্যাপেথি অ্যান্টোনিম হিসেবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই জিবি শ। দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই জিবি শ। দ্য ক্যান্ডিডা হচ্ছে একটি কমেডি যা জিবি শ 1894 সালে রচনা করেন। হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু দ্য রোম্যান্টিক পিরিয়ড ইন দ্য ইংলিশ লিটারেচার হচ্ছে এস.টি. কলারাইট। রোম্যান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে 1798 থেকে 1832 এবং এই সময়ের একজন রাইটার হচ্ছে এস.টি. কলারাইট। 1797 থেকে 1834। আলফ্রেড লর্ড টেনিসন 1809 থেকে 1892 হচ্ছে ভিক্টোরিয়ান কবি। তারপর হচ্ছে আলেকজান্ডার পপ 1668 থেকে 1744। জন ডন 1631 থেকে 1700 হচ্ছে নিও ক্লাসিক্যাল পোয়েটস, অ্যান্ড দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর courteous. I had been more courteous. The third conditional নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল ক্লজে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ থাকলে ইফ ক্লজটি পাস্ট পারফেক্ট হবে। সুতরাং পাস্ট পারফেক্টে অক্সিলিয়ারি ভার্ব হ্যাড হবে। দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য হাইট। ক্লাইম্যাক্স হচ্ছে কোনো নাটক বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা টার্নিং পয়েন্ট, যেখান থেকে ঘটনা বৃদ্ধি শেষ হয়ে থাকে এবং ঘটনা পতন শুরু হয়ে থাকে। সুতরাং ক্লাইম্যাক্স হ্যাপেন্ড অ্যাট দ্য height of a plot. London town is found being in the works of Charles Dickens. তার প্রায় সব উপন্যাসে লন্ডনকে ঘিরে কাহিনী রচনা করতেন। এ টেলস অফ টু সিটিসে তিনি লন্ডন ও প্যারিস নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। এছাড়া পিকউইকস পেপার, অলিভার টুইস্ট, ডেভিড কভারফিল্ড, গ্রেট এক্সপেকটেশন প্রভৃতি নোবেলে তিনি কোনো না কোনোভাবে লন্ডনের একটি সেটিং তৈরি করেছেন। I have been living in Dhaka since 2000। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে তার পূর্বে সিন্স বসে, যেমন হচ্ছে সিন্স 2004, সিন্স মর্নিং ইত্যাদি। গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি মিনস হচ্ছে পার্মানেন্ট। ট্রানজিটরির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। অপশনগুলোর মধ্যে টেম্পোরারি, ট্রান্সপারেন্ট, শর্ট লিভড এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী অল্পকালীন, এবং পার্মানেন্টের অর্থ হচ্ছে স্থায়ী। সুতরাং ট্রানজিটরি এর অ্যান্টোনিম হচ্ছে পার্মানেন্ট। দ্য ভার্ব অফ নাম্বার ইজ নাম্বার। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নাম্বার শব্দটি একাধারে নাউন এবং ভার্ব বলে সঠিক উত্তর নাম্বারই হবে। আবার ইনিউমেরেট শব্দটি ভার্ব যার পৃথক নাউন ফর্ম রয়েছে, যেমন কি ইনিউমেরেশন। সুতরাং নাম্বার এন এর শব্দজাত ভার্ব হচ্ছে ভার্ব এর ইনিউমিনেট। নাম্বার এর শব্দজাত ভার্ব নয় এবং এটি ভার্বের সিনোনিম, যার অর্থ গণনা করা। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান is taken from the poem of উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা মাই হার্ট লিপস আপ ওয়েন আই বিহোল্ড নামক কবিতার একটি লাইন। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দুইটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি একই ভাব বা একই অর্থ প্রকাশ করে থাকে তবে ভার্বটি সিঙ্গুলার হয়ে থাকে, এর জন্য শূন্যস্থানে উইন্স হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। Man is political animal. Who said this? Aristotle. Man is a political animal. কোটেশনটি অ্যারিস্টটল এর পলিটিক্স নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন দ্য ইংলিশ লিটারেচার। পোয়েট অফ নেচার ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইংরেজি সাহিত্যে পোয়েট অফ নেচার বলা হয়ে থাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। প্রকৃতিকে উপজীব্য করেই তিনি তার কবিতা রচনা করেছেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সেটা হচ্ছে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম।
ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, ইয়েস্টারডে শব্দটি থাকায় সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হবে। সুতরাং ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম এটাই সঠিক। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই E.M. Forster. E.M. Forster in 1924 এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি লেখেন এবং ব্রিটিশ রাজ এর 1920 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের উপর ভিত্তি করে এই উপন্যাসটি লেখা হয়। গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই W.B. ওয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ মূলত রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছেন, তবে W.B. ওয়েটসের এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন এবং অনুদিত কাব্যগ্রন্থটি অর্থাৎ হচ্ছে সংস অফারিং এর ইন্ট্রোডাকশনটিও তিনি লিখেছেন। এ কারণে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। venerate means রেসপেক্ট। ভেনারেটের অর্থ হচ্ছে কি শ্রদ্ধা করা, সম্মান করা। অপশনগুলোর মধ্যে হচ্ছে ডিফেম মানে নিন্দা করা, অ্যাবিউজ মানে গালি দেওয়া, রেসপেক্ট সম্মান করা, অ্যাকিউট দোষারোপ করা। সুতরাং ভেনারেটের অর্থ হচ্ছে রেসপেক্ট করা। ক্রেডিট টাকা 5,000 টু মাই অ্যাকাউন্ট এবং কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা অর্থে ক্রেডিট ভার্বটির সাথে টু প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে। আই হ্যাভ ক্রেডিটেড 5,000 টাকা টু ইয়োর অ্যাকাউন্ট, কিন্তু টাকার পরিমাণটি যদি বাক্যের শেষে উল্লেখিত হয় তাহলে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হবে, যেমন হচ্ছে কি ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড 5,000 টাকা। টু ডু অ্যাওয়ে উইথ মিনস হচ্ছে টু গেট রিড অফ। টু ডু অ্যাওয়ে উইথ এর অর্থ হচ্ছে কোনো কিছু বন্ধ করা, ত্যাগ করা, ধ্বংস করা। অপশনগুলোর মধ্যে টু রিপিট পুনরাবৃত্তি করা, টু স্টার্ট শুরু করা, টু গেট রিড অফ মুক্ত করা বা হওয়া, ত্যাগ করা, ধ্বংস করা, এবং টু ড্রাইভ অফ তাড়িয়ে দেওয়া, শুরু করা, গল্ফ খেলা। সুতরাং টু ডু অ্যাওয়ে উইথ এর মিনিং হচ্ছে টু গেট রিড অফ। হু অফ দ্য ফলোয়িং রাইটার্স ওয়াজ নট এ নোবেলিস্ট? সেটা হচ্ছে W.B. ওয়েটস। উইলিয়াম বাটলার ওয়েটস ছিলেন একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিস্ট। তার বিখ্যাত কিছু কবিতার মধ্যে রয়েছে সেকেন্ড কামিং, ওয়াইল্ড সুয়ার্মস অ্যাট কুল, এ প্রেয়ার টু মাই ডটার, দ্য লেক ইসলে অফ দ্য ইনসফ্রি ইত্যাদি। চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান এজের, জেমস জয়েস হচ্ছে মডার্ন এজের, জেন অস্টিন রোম্যান্টিক এজের নোবেলিস্ট বা ঔপন্যাসিক ছিলেন। হুইচ অন ইজ কারেক্ট সেন্টেন্স? এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। যখন কোনো উৎপাদিত বস্তুর উপাদান চোখে শনাক্ত করা যায় সেটা হচ্ছে তখন সেক্ষেত্রে মেড অফ ব্যবহার করা হয়ে থাকে। যদি চোখে দেখার উপাদান শনাক্ত করা না, মানে চোখে দেখে যদি উপাদানগুলো শনাক্ত করা না যায় তাহলে সেক্ষেত্রে বসে ফ্রম। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অস্ট্রিক। প্রাচীনকালে আর্য পূর্ব জনগোষ্ঠীর যে 4টি শাখা এখানে বাস করত তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচিনীয়। উল্লেখিত 4টি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। খ্রিস্টপূর্ব 3000 অব্দে লিখিত বৈদিক সাহিত্য ও মহাভারতের পুন্ড্র জাতির উল্লেখ আছে। ধারণা করা হয় যে এ জাতি হচ্ছে কি পুন্ড্র জনপদ গড়ে তুলেছিল। এ জনপদের রাজধানী ছিল পুন্ড্রনগর। সেই সময়কার জনবসতি বর্তমানের বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে ছিল এবং বৈকারণিক পাণিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড় নামে উল্লেখ পাওয়া যায়। হরিকেল ও তাম্র লিপ্ত খ্রিস্টীয় 7ম শতকের কাছাকাছি গড়ে ওঠা জনপদ। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত আছে? আইনি আকবরী।
সম্রাট আকবরের দরবারের ইতিহাস লেখক আবুল ফজল রচিত ঐতিহাসিক ঘটনাপঞ্জি সম্বলিত ফার্সি ভাষার 3টি গ্রন্থ হলো আকবরনামা। এ গ্রন্থের 3য় খণ্ডের নাম হলো আইনি আকবরী, যেখানে বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি সর্বাধিক উল্লেখিত আছে। আর সম্রাট ঔরঙ্গজেবের লেখা গ্রন্থ ফতোয়া-ই আলমগীর। ঢাকার লালবাগ কেল্লার দুর্গ নির্মাণ করেন কে? লালবাগ কেল্লার দুর্গ নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খান। লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম 1678 সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করলেও এর অধিকাংশ কাজ সমাপ্ত করেন হচ্ছে শায়েস্তা খান। চকবাজারের ঐতিহাসিক বড় কাটোরা নির্মাণ করেন হচ্ছে কি সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র বাংলা সুবেদার শাহ সুজা। বাংলা ৭৬-এর মন্বন্তর কোন সময়কাল? এর সময়কাল হচ্ছে বাংলা ৭৬-এর মন্বন্তরের সময়কাল হচ্ছে কি 1770 খ্রিস্টাব্দ। রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়নকালে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে আর প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে। ফলে বাংলায় যে অভূতপূর্ব প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়ে থাকে, এর ফল হিসাবে 1770 খ্রিস্টাব্দে এবং 1176 বঙ্গাব্দে দেখা যায় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ৭৬ মন্বন্তর নামে পরিচিত, এবং এই দুর্ভিক্ষে বাংলা জনসংখ্যার 1/3 মৃত্যুমুখে পতিত হয়ে থাকে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? সংগ্রাম পরিষদ গঠিত হয় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়ে থাকে 1952 সালে 30 জানুয়ারি, এবং এই কমিটির আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। 6 দফা দাবি পেশ করা হয়। 6 দফা দাবি পেশ করা হয় কবে? 1966 সালে। পূর্ব পাকিস্তানের সামরিক শাসন থেকে রক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা কর্মসূচি পেশ করেন, এবং বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চে ভাষণের সময় পূর্ব পাকিস্তানের যে আন্দোলন চলেছিল সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 1 মার্চ 1971 ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত 3 মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করেন, এবং ওই স্থগিতাদেশের প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে আসে। সেদিন থেকে 25 মার্চ মুক্তিযুদ্ধ শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পূর্ব পাকিস্তান জুড়ে চলে অসহযোগ আন্দোলন। 26 মার্চ 1971 স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন হচ্ছে বঙ্গবন্ধু কীভাবে জারি করেন? বঙ্গবন্ধু জারি করেন হচ্ছে কি ওয়্যারলেসের মাধ্যমে। 1971 সালে মার্চের মধ্যরাতে অর্থাৎ 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি 32 নং বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তারের পূর্বে বঙ্গবন্ধু ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যা পরের দিন অর্থাৎ 26 মার্চে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রচার করেন। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় কখন? রোপা আমন ধান কাটা হয়ে থাকে অগ্রহায়ণ পৌষ মাসে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে নভেম্বর জানুয়ারিতে, এবং আউশ ধান কাটা হয় জুলাই আগস্টে, আর বোরো ধান কাটা হয় এপ্রিল মে মাসে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? এটা হচ্ছে 62% ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে। সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় বিস্তৃত। এ বনভূমির মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার, অর্থাৎ শতকরা হিসেবে 60% একটু বেশি। এমডিজি এর প্রধান লক্ষ্য কি? এমডিজি এর প্রধান লক্ষ্য হচ্ছে কি ক্ষুধা ও দারিদ্র দূর করা। এমডিজি এর অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষুধা এবং দারিদ্র এ দুটো দূর করা। 2000 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত সহস্রাব্দ শীর্ষ সম্মেলনে 2015 সালে 8টি লক্ষ্য পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি নামে পরিচিত। এমডিজির 8টি লক্ষ্যের প্রধান লক্ষ্য হলো ক্ষুধা ও দারিদ্র দূর করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? এটা হচ্ছে 15তম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে 30 জুন 2011। সংবিধানের 15 নং অনুচ্ছেদের 15 নং সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রদ হয়ে থাকে, এবং এ ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল 27 মার্চ 1996 সংবিধানের 13 নং অনুচ্ছেদের মাধ্যমে। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এটা হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট। যে কোনো দেশের আইন পরিষদ 1 কক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদ 1 কক্ষ বিশিষ্ট হয়ে থাকে এবং এর পার্শ্ববর্তী দেশ ভারতের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের কয়টি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? এটা হয়েছে 111টা। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভক্তির পর
স্বাধীন ভারত ও পাকিস্তানের মধ্যে পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ ও ভারতের অধিভুক্ত কিছু ভূখণ্ড উত্তর ভারত উভয় দেশের মধ্যে রয়ে যায়। এ ধরনের ভূখণ্ডে হচ্ছে ছিটমহল, এবং 2015 সালে উভয় দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়, এবং এই বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের 111টি আর ভারতের ভূখণ্ডে বাংলাদেশের 51টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ছিল কটা? 111টা, আর ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ছিল 51টি ছিটমহল অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। কোনো দেশের ভৌগোলিক অবস্থান বলতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাভিত্তিক অবস্থানকে বোঝায়। বাংলাদেশ 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা এবং 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় হচ্ছে 1974 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1974 সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল কত? 7,63,98,000। আর সর্বশেষ পঞ্চমবারের মতো আদমশুমারি অনুষ্ঠিত হয় হচ্ছে 2011 সালে। পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 14,97,72,364 জন। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম হচ্ছে ইসলাম? এটা হচ্ছে পাঙ্গন। বাংলাদেশে বর্তমানে 45টি নৃগোষ্ঠী বসবাস করে থাকে। এর মধ্যে একমাত্র পাঙ্গন উপজাতি হচ্ছে ধর্মীয়ভাবে মুসলমান। পাঙ্গন উপজাতিরা মৌলভীবাজার এলাকায় কমলগঞ্জ উপজেলায় বসবাস করে থাকে। এরা পরিবারগতভাবে পিতৃতান্ত্রিক, এবং বাংলাদেশ ছাড়াও ভারতের মণিপুর, আসাম ও ত্রিপুরাতে অধিক সংখ্যক পাঙ্গন জনসাধারণ বসবাস করছে। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ঢাকার ধোলাইখাল কে খনন করেন? এটা খনন করেন হচ্ছে ইসলাম খাঁ। 1608 থেকে 1610 সালে বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খাঁ ধোলাইখাল খনন করেন, এবং এ খালটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করেছিল, এবং খালটি পার হওয়ার জন্য ফরাসগঞ্জ ও গেন্ডারিয়া বরাবর একটি ঝুলন্ত সেতু ছিল। তারপর হচ্ছে কি বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কত তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে কি পাকিস্তান গণপরিষদের 7 মে 1954 খ্রিস্টাব্দে বাংলা ভারতকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আর 29 ফেব্রুয়ারি 1956 বাংলা ভাষা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায়। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপরে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকে? কীভাবে? হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকে 14 ডিসেম্বর 1972 সালে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান হানাদার বাহিনী এদেশে রাজাকার বাহিনীর সহযোগিতায় 14 ডিসেম্বর 1971 বাঙালি বুদ্ধিজীবীদের উপরে ব্যাপক হত্যাকাণ্ড চালায়, এবং 1972 সালে 25 মার্চ 26 মার্চ এবং 16 ডিসেম্বর যথাক্রমে মুক্তিযুদ্ধ শুরু হয়ে থাকে, এবং বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, এবং বাংলাদেশের চূড়ান্ত বিজয় সংঘটিত হয়ে থাকে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ তৎকালীন পূর্ব জার্মানি। দেশটি 1972 সালে 11 জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে থাকে। 1972 সালে 11 জানুয়ারি। যুক্তরাজ্য 1972 সালে 4 ফেব্রুয়ারি। গ্রিস হচ্ছে 1972 সালের 11 মার্চ। স্পেন হচ্ছে 1972 সালের 12 মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে থাকে। বাংলাদেশের বৃহত্তম জেলা কয়টি? 1947 সালে পূর্ব পর্যন্ত বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে জেলার সংখ্যা ছিল 16টি, এবং 1947 সালে দেশ বিভাগের সময় নদিয়া জেলা থেকে প্রাপ্ত অংশ নিয়ে বাংলাদেশ ভূখণ্ডের 17 নং জেলা কুষ্টিয়া গঠিত হয়ে থাকে, এবং পরবর্তীতে 1969 সালে 1 জানুয়ারি বৃহত্তর বরিশাল জেলা থেকে পটুয়াখালী এবং 18তম, এবং একই সালে 1 ডিসেম্বর বৃহত্তর পটুয়াখালী জেলা থেকে টাঙ্গাইল হচ্ছে 19তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, এবং 26 ডিসেম্বর 1978 হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে 20তম জেলা হিসেবে গঠিত হয়ে থাকে জামালপুর। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখ ও প্রজ্ঞাপন
প্রজ্ঞাপন মূলে দেশে জেলার সংখ্যা হচ্ছে 64টি। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা অবস্থিত হচ্ছে রাঙামাটিতে অবস্থিত। সুবলং ঝর্ণা ও জলপ্রপাতটি রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নে অবস্থিত এবং বাকলাই জলপ্রপাত হচ্ছে কি বান্দরবানের থানচিতে, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতদ্বয় যথাক্রমে মৌলভীবাজার জেলার বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে কি লালপুর নাটোর। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে কি নাটোরের লালপুর এবং এই স্থানে দেশে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়ে থাকে। এবং বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়ে থাকে? এটা হয়ে থাকে হচ্ছে 17 জানুয়ারি 1972 সালে। 17 জানুয়ারি 1972 সালে জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়ার পরে 17 জানুয়ারি 1972 বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয়ে থাকে। এবং 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং 1971 সালে 16 ডিসেম্বরে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে থাকে। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ বাজানো হয়ে থাকে। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়ে থাকে এবং তা গৃহীত হয় 1972 সালে 13 জানুয়ারি। জাতীয় সঙ্গীত পরিবেশনের বিধান অনুযায়ী কণ্ঠে গাইতে হলে 10 চরণ আর যন্ত্রে বাজাতে হলে মাত্র 4 চরণ বাজাতে হবে। ইসি এর চেয়ারম্যান বা সভাপতি কে? এর চেয়ারম্যান বা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা একনেকের সর্বশেষ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী সভাপতি এবং অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং একনেক গঠিত হয় হচ্ছে 1982 সালে। অগ্নিস্বর কি ফসলের উন্নত জাত? অগ্নিস্বর হচ্ছে কলার উন্নত জাত। অগ্নিস্বর সিঙ্গাপুরি অমৃত সাগর উন্নত জাতের কলা। আর বিয়া, চান্দিনা, মালা বিপ্লব, আশা, প্রগতি, মুক্তা কয়েকটি উন্নত জাতের ধান। বিকে আড়াই তোষা, বিজে আড়াই দেশি, 5-6 কয়েকটি হচ্ছে উন্নত জাতের পাট। আর সোনালিকা, আকবর, দোয়েল, কাঞ্চন, আকবর কয়েকটি উন্নত জাতের গম। বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় অর্জন কোনটি? সবচেয়ে বড় অর্জন আছে যুদ্ধাপরাধীদের বিচার। প্রশ্নে উল্লেখিত অপশনগুলো সবগুলোই বর্তমান সরকারের সাফল্য। তবে স্বাধীনতার দীর্ঘ 40 বছর পর দেশি বিদেশি চাপের মুখে থেকেও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা এবং তা সফলভাবে শেষ করার পথে থাকা বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচিত। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়। এটা হচ্ছে কোরিয়া সংকট। 1950 সালে কোরীয় যুদ্ধের সময় সৃষ্ট সংকট মোকাবিলায় একই বছরের 3রা নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি প্রস্তাব শান্তির জন্য ঐক্য প্রস্তাব বা দ্য আনইউনাইটিং ফর পিস রেজলিউশন। সুয়েজ খাল কোন বছর চালু হয়? এটা হচ্ছে কি 1869 সালে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী সুয়েজ খাল খনন করা হয় 24 এপ্রিল 1859। এটি প্রথম নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হয় 1869 সালে 17 নভেম্বর। মিশর এই খালটি জাতীয়করণ করে হচ্ছে 26 জুলাই 1976। নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? এটা হচ্ছে কি 22 এপ্রিল। 1970 সালে 22 এপ্রিল মার্কিন সিনেটর গেরল্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন শুরু করেন এবং 1990 সালে জাতিসংঘ তাদের বার্ষিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহে তা প্রতিপালনের জন্য উৎসাহ প্রদান করা শুরু করে। প্রেসিডেন্ট উড্রো উইলসন 14 পয়েন্টে কত নং পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করেন? এটা হচ্ছে 14 নং পয়েন্টে। যুক্তরাষ্ট্রের 28 নং প্রেসিডেন্ট উড্রো উইলসন 8 জানুয়ারি 1918 জাতিসংঘের কংগ্রেসে একটি বক্তব্য প্রদান করেন যাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠা এবং জাতিপুঞ্জের গঠনের আহ্বান। বক্তব্যটি 14 দফা বিশিষ্ট এবং তার বক্তব্যের প্রথম দফা উন্মুক্ত কূটনীতি 9, 12, 13 ও 14 নং পয়েন্ট যথাক্রমে ইটালির সীমান্ত পুনর্নির্ধারণ, তুরস্কের সমস্যাগুলো সমাধান, স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা, সকল রাষ্ট্রের রাজনৈতিক এবং
স্বাধীনতা, রাজ্য সীমা নিরাপত্তার রক্ষায় জাতিপুঞ্জ গঠন। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 1783 সালে ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে 4টি চুক্তি। 1783 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে 4টি চুক্তি স্বাক্ষরিত হয়, যথা গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয়